হঠাৎ করে আমার কাছে একটা ইনফরমেশন আছে সামবডি এক্সপায়ার। বেশ কিছুদিন ধরে আর যে মেডিকেশনটা আছে উনি কন্টিনিউ করেন নাই। ডাক্তার সাহেব বলছিলেন যে আপনি 3 মাসের মধ্যে আসবেন, কিন্তু উনি 4 মাস অতিবাহিত হওয়ার পরেও উনি যান নাই। এই কাজটা এখন কিভাবে করছেন? আপনাদের টিম কিভাবে ফাংশন করে? কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন? আর গার্ডিয়ান যিনি খোঁজ খবর রাখবেন উনি যদি দেশে না থাকে, আমরা তাকে একটা কপি পাঠিয়ে দিই। নিকটজন তার এই পরিস্থিতিটা আছে, নিজের মা হসপিটালে আছে বা বাবা হসপিটালে আছে, আমি আমার কর্মক্ষেত্রে আছি। আমরা আমাদের লয়াল মেম্বারকে, যদি ফিমেল হয় একজন বিএসসি নার্স, আবার যদি মেল হয় সেক্ষেত্রে একজন ব্রাদার আমরা দিয়ে দিই। সন্তানের মতো করে তাকে সেবা যত্ন করবে, তার যা যতটুকু প্রয়োজন তাকে সেই সাপোর্টটা দিবে। যে পরিমাণে হসপিটালের উপর চাপ আসছে, ডায়াগনস্টিক সেন্টারের উপরে চাপ আসছে, এটা যেন কমে আসে। আমাদের যখন কোনো অসুখ হয়, যেমন ডায়াবেটিস বা কিডনির রোগ বা প্রেশারের সমস্যা, অথবা আমরা ওয়েট কমাতে যাই, বা যে কোনো মানসিক রোগ যেটা ক্রনিক দীর্ঘমেয়াদী, আমরা ডাক্তারের কাছে যাই ঠিকই, বা ডাক্তার যখন আমাদেরকে কোনো একটা রুটিন ধরিয়ে দেয় বা একটা নিয়ম ধরিয়ে দেয় ওষুধ খাওয়ার, মনিটরিং করার, টেস্ট করার, সেগুলো দেখা যায় যে আমরা অধিকাংশ সময় করি না। কারণ অসুস্থ হলে আমাদের এমনিতেই অনেক সময় মোটিভেশন কম থাকে, ডিসিপ্লিনের সমস্যা হয়। আমাদের একজন হেলথ কেয়ার সার্ভিস প্রোভাইডার দরকার যে আমাদেরকে একটু ইমপ্যাথেটিক্যালি পুশ করবে, আমাদের ভাইটালসগুলো মনিটর করবে, আমাদেরকে যদি একটু বাসায় এসে বলতে পারে যে আপনার জন্য এটা দরকার, এবং সেটা একটা সুন্দর জায়গায় সংরক্ষণ করবে। এবং ডাক্তার যখন আমরা আবার দেখাবো, ডাক্তার একটা সুন্দর, আমি বলবো, চেক আপ লিস্ট পাবে, যার মাধ্যমে হেলথ কেয়ারটা ইনশিওর করা যায়। এই সার্ভিসগুলো কিন্তু আমাদের দেশে খুব বেশি একটা নেই। আমরা অনেক বড় বড় ডাক্তারের কাছে যাই, অনেক বড় বড় হসপিটাল আছে, বাট এই কনস্ট্যান্ট হেলথ মনিটরিং, হোম বেসড মনিটরিংটা আমাদের একেবারেই নেই। এই কনসেপ্টকে মাথায় রেখে উন্নত বিশ্বে অনেক ধরনের সার্ভিস এরকম প্রচলিত। আমাদের দেশে সিটিজেন কেয়ার বাংলাদেশ বহুদিন ধরে এই সার্ভিসটা দিচ্ছে। এটা অত্যন্ত প্রয়োজনীয় একটা সার্ভিস, এবং আজকে আমরা কথা বলবো এই উদ্যোগের ফাউন্ডার ইকবাল বাহার আহমেদ ভাইয়ের সাথে। উনি আজকে আমাদের সাথে উপস্থিত, এবং সিটিজেন কেয়ার বাংলাদেশের কাজ এবং ফিউচার পার্সপেক্টিভ, এটার প্রয়োজনীয়তা, সব কিছু নিয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব। ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের প্রোগ্রামে আসার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ আপনার এই প্রোগ্রামে আমাদের অংশগ্রহণের একটা যথেষ্ট সুযোগ তৈরি করে দেওয়ার জন্য। আমরা ভাইয়া চেষ্টা করি যে কোনো মানে হেলথে বা ওয়েলনেসে যদি কোনো ভালো কিছু ইনিশিয়েটিভ কেউ নেয়, সেটাকে যেন মানুষের আমরা জানাতে পারি। কারণ সত্যি কথা, অনেক রকমের গ্যাপ আমাদের স্বাস্থ্য সেবায় আছে। তো শুরুতে আমি বলতে চাই আপনাকে যে কখন আপনার কাছে মনে হলো এই ধরনের একটা সার্ভিস আপনি বাংলাদেশে স্টার্ট করবেন, এবং এই সার্ভিসটা করার পিছে আপনার কি কোনো পার্সোনাল স্টোরি জড়িত বা কোনো এক্সপিরিয়েন্স জড়িত? মানে নিজের লাইফের কোনো কিছু এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা থেকে কি আপনি এটা শুরু করার প্রয়োজনীয়তা বাংলাদেশে অনুভব করলেন? থ্যাংক ইউ। আমি অ্যাকচুয়ালি এটা আমার নিজেরই একটা সুন্দর, খুব প্যাথেটিক একটা স্টোরি আছে। আমি কর্মক্ষেত্রে বিশেষ কাজে আমি গিয়েছিলাম, তো হঠাৎ করে আমার কাছে একটা ইনফরমেশন আছে যে সামবডি এক্সপায়ার। তো স্বাভাবিক নিয়মেই আমি সকল কাজকর্ম ফেলে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। রওনা হওয়ার পরে অ্যাজ ইউজুয়াল যে যতটুকু করা লাগে, যে একজন যদি এক্সপায়ার হয়ে যায় তার তো কিছু আনুষ্ঠানিকতা থাকে, সামাজিক, ধর্মীয়, সেগুলো শেষ করার পরে স্বাভাবিকভাবে পরের দিন আমরা চিন্তা করলাম যে এটা কেন ঘটলো, কীভাবে ঘটলো, যেটা হয় আর কি। ভালো কথা, এর মধ্যে অনেকে অনেক রকম কোশ্চেন করলো। তো একজন ওর মধ্যে বলে বসলো যে আসলে উনি বেশ কিছুদিন ধরে তার যে মেডিকেশনটা আছে উনি কন্টিনিউ করে নাই। তো কন্টিনিউ করে নাই, কি করে নাই, পরে দেখা যাচ্ছে কোনো একটা জায়গায় তার মেডিসিনগুলা রক্ষিত অবস্থায় আছে, উনি কন্টিনিউ করে নাই। তো এটা হতে পারে একটা কারণ। আর একটা বিষয় জানতে পারলাম যে উনি যে ডাক্তারের কাছে গিয়েছিলেন, ওনার 4 মাস অতিবাহিত হওয়ার পরে ডাক্তার সাহেব বলছিলেন যে আপনি 3 মাসের মধ্যে আসবেন, কিন্তু উনি 4 মাস অতিবাহিত হওয়ার পরেও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে উনি যান নাই। তো এটাকেই কদ হিসাবে ধরলাম, এবং সবাই একমত হলো হ্যাঁ এটাও হতে পারে। বাকিটুকু তো এটা তো একেবারে আল্লাহ তাআলার ইচ্ছা। তখন আমি চিন্তা করলাম যে এই প্রবলেমটা কি শুধু আমার পরিবারে বা আমার পাশের পরিবারে, এটিকে আরও অন্য কোথাও এই ধরনের প্রবলেম হয় কি না। তা আমি মোটামুটি 1 থেকে 1.5 কিলোমিটার এলাকার মধ্যে একটু খোঁজা শুরু করলাম, এবং আমি কয়েকজনের সহযোগিতা নিলাম, খোঁজা শুরু করলাম এখানে এইরকম প্রেশার বেশি অথবা কার্ডিয়াক কমপ্লিকেশনের কারণে যে মেডিসিন নিচ্ছে, অথবা ডায়াবেটিক আছে, অথবা কিডনি ডিজিজ আছে, হতে পারে সিওপিডি। তো এইরকম পেশেন্ট কতগুলো আছে। জি। তো
এই আপনার 15 দিন থেকে 17 দিনের মধ্যে আমরা 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে 25 থেকে 27 জন মতো এ ধরনের পেশেন্ট পেলাম, যে যারা অলরেডি দীর্ঘমেয়াদী অসুস্থতায় ভুগছেন। এবার আমি চিন্তা করলাম যে এটাকে কিভাবে একটা ইয়াতে নেওয়া যায়, কী বলে এটাকে সার্কেলের মধ্যে নেওয়া যায়। তো সার্কেলের মধ্যে নিতে গেলে একজন নার্সের দরকার। তা আমি খুব খোঁজাখুঁজি করলাম নার্স কোথায় পাবো। তাই একজন নার্সকে কোনোভাবে একটু রাজি করিয়ে বললাম যে একটু কাজের ফাঁকে ফাঁকে আপনি একটু যদি এটা দেখে দিতে পারতেন তাহলে ভালো হতো। তো সে শুনছে, মানে সে সহযোগিতা করছে। এই 27 জন পেশেন্ট প্রত্যেকের বাসায় গিয়ে উনি এই যে ফিজিক্যাল ভাইটাল সাইনের কথা আমরা বলছি, লাইক ব্লাড প্রেশার, পালসটা আছে, রেসপিরেশন রেট আছে, বিএমআই যেটা আপনারা মেডিকেল ভাষায় বলেন সেটা আছে, টেম্পারেচার আছে, তারপরে ব্লাডে অক্সিজেন স্যাচুরেশনটা আছে। বললাম যে এটার কী অবস্থা একটু দেখেন। তো মোটামুটি 27 জনেরই যখন দেখা কমপ্লিট হলো, তখন উনি দেখে একটা ছোট্ট ছোট্ট কাগজে লিখে নিয়ে আসছে যে পেশেন্টের নাম এই, মোবাইল নাম্বার এই। তো ওইটা আমরা নিয়ে আসার পরে দেখি যে আসলে কারো বিপি এত পরিমাণে বেড়ে গেছে সে নিজেই জানে না, কারো বা ব্লাড সুগার এত পরিমাণে বাড়ছে সেও জানে না, সে মনে করছে দিব্যি আমি তো ভালোই আছি। অথবা ডাক্তার সাহেব বলছে যে আপনি 3 মাস পরে দেখা করবেন, সে হয়তো 6 মাস 7 মাস পার হয়ে গেছে, দেখাও করে নাই। তো দেখলাম 27 জনের মধ্যে প্রায় 22 জনের অধিক মানুষ যারা বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শটা টোটফুলি ফলো আপ করতে পারছে না, ডিউ টু ল্যাক অফ মেনি থিংস। বাট দেখলাম যে যদি এখানে একটা গাইড দেওয়া যায়, যদি একজন হেলথ প্রফেশনাল পাঠানো যায়, তাহলে এই জায়গাটা আমরা মোটামুটিভাবে কাভার করতে পারবো। যা কথা ঠিক নার্স গেছে, প্রত্যেকটা বাসায় বলছে যে আপনার হয়তোবা কারো মেডিসিন শেষ, কারো হয়তোবা প্রেশারটা বেড়ে গেছে, বলছে যে আপনি আপনার যে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখিয়েছেন আপনি তাকে গিয়ে দেখান, তাহলে বেটার রেজাল্টটা পাবেন। হয়তো কোনো পুষ্টিবিদ তাকে একটা ডায়েট চার্ট করে দিয়েছে, সেই ডায়েট চার্টটা উনি ফলো করছেন না, হয়তো একটা খাবার ওনাকে কম খেতে বলছে, উনি বেশি খেয়ে ফেলছে, তো ওনাকে একটু গাইড করলো। তারপরে হচ্ছে ওনার কবে অ্যাপয়েন্টমেন্ট সেটা উল্লেখ করলো। তারপরে উনি প্রতিদিন হাঁটতে বলা হয়েছে, উনি হাঁটছেন কি না সেটা উনি সুন্দর করে বলছে যে আন্টি বা আঙ্কেল আপনি একটু হাঁটেন, কারণ পরিবারের কথা তো আমরা শুনি না, এটা আমাদের কালচার আর কি। বাট যখন মেডিকেল প্রফেশনাল কিছু বলে সেটা কিন্তু আমরা মনোযোগ সহকারে শুনি এবং মানারও চেষ্টা করি। এরপরে দেখা গেল মোটামুটি 3 মাস কমপ্লিট হলো, এবং এই 3 মাসের মধ্যে প্রায় 50% পেশেন্ট যারা বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এগিয়ে গেছে। এবং এই যে রেকর্ডগুলো হয়েছিল সপ্তাহে সপ্তাহে, এই রেকর্ডগুলো সহ এভাবে বিচ্ছিন্নভাবে নিয়ে গেছিল। তো উনি ডাক্তার সাহেব বলছে যে এটা আপনাকে কে করতে বলছে? তো পেশেন্টরা বলছে এটা আমাদের এলাকায় আমাদের একটা নার্স আপা আসে, উনি আমাকে এইভাবে সব কিছু মনিটরিং করে এই কাগজটা দিয়েছে। তাহলে খুবই ভালো ব্যাপার। উনি যখন 3 মাসের একটা রেকর্ড পেয়েছে, তখন উনি অ্যাজ এ ডক্টর তো তার ট্রিটমেন্টটা দিতে অনেকটাই সুবিধা হয়েছে। এটা একটা ইস্যু। আমি তখন চিন্তা করলাম যে এটা তো এই সমস্যা যদি 1.5 কিলোমিটারের মধ্যে এই অবস্থা হয়, তাহলে সারা বাংলাদেশে এটা চিত্রটা কোথায়? কেউ কিন্তু ইচ্ছাকৃত নিয়ম মানে না তা না, এটা ঘটনাক্রমে ঘটে যায়, এটা আমাদের কালচারে রূপান্তরিত হয়ে গেছে। তা আমরা চিন্তা করলাম এই কালচার থেকে কিভাবে আমরা ন্যাশনালি মুক্ত হতে পারি বা কিছুটা প্রভাব রাখতে পারি, যে কিছু মানুষ যদি এখান থেকে উপকৃত হয়। এই চিন্তা থেকে চিন্তা করলাম যে এটাকে আস্তে আস্তে বড় করা যায় কিভাবে। দেন আমরা একটা ডাক্তার নিয়োগ করলাম MBBS, যিনি আপনার মাসে 1 দিন গেল। একজন নিউট্রিশনিস্ট নিলাম, সে মাসে 1 দিন ওই পেশেন্টগুলোর কাছে গিয়ে নিউট্রিশনাল সাপোর্টটা দিল। তারপরে দেখা যাচ্ছে দিব্যি তারা বেশ ভালো চলছে। এই জায়গা থেকে মূলত আমার এটা চিন্তা যে আমরা এটা কিভাবে আরও সুন্দর করতে পারি, কিভাবে ভালো করতে পারি। এবং পরবর্তীতে অনেক ডাক্তারের সাথে কথা বলছি, অনেক মেডিকেল প্রফেশনালের সাথে কথা বলছি, দেশি বিদেশি সকলে বলছে যে এটা একটা ভালো কাজ, এটা মানুষের লাইফ সেভিংয়ের ক্ষেত্রে, প্রিভেন্টিভ কেয়ারের ক্ষেত্রে প্রয়োজনীয়। রেগুলার হেলথ মনিটরিংটা করাও দরকার, এবং যে গাইডেন্সটা হয়তো অনেক পেশেন্ট আছে, আমি আরেকটু রিলেট করি, যে সে তার একটা বুকে প্রবলেম হচ্ছে, কিন্তু উনি বুঝতে পারছেন না অ্যাকচুয়ালি প্রবলেমটা অ্যাকচুয়ালি হার্ট রিলেটেড নাকি হাইপার অ্যাসিডিটি রিলেটেড। আমাদের একজন ডাক্তার কিন্তু সার্বক্ষণিক থাকতো, ওনাকে ফোন করলে উনি বলতো যে ঠিক আছে আপনি এই প্রিকশনটা নিতে পারেন বা আপনি ডাক্তারের কাছে যেতে পারেন। এই চিন্তাগুলো থেকেই মূলত আমরা
এখান থেকে উপকৃত হতো। আমরা এই কাজের মধ্যে এনগেজড হয়েছি। আজকে আমরা প্রায় বলা যায় যে 12,000 পরিবার বলেন বা 12,000 ব্যক্তিকে বলেন, এই সাপোর্টটা আমরা দিতে পারছি। না, আমরা মনে করি শুধু 12,000 না, আমরা পুরো দেশের 18 কোটি মানুষই যদি আমরা এই সার্ভিসের আন্ডারে আনতে পারি ধীরে ধীরে, তখন সেটা আমি মনে করি খুবই জরুরি। যেহেতু আমিও একজন সাইকিয়াট্রিস্ট, আমিও এই প্রয়োজনীয়তাটা দেখি যে আমি হয়তো একটা ওষুধ লিখে দিলাম, কিন্তু ওষুধটার মনিটরিং লাগবে, কিছু টেস্ট করে দেখা লাগবে ওষুধটার ডোজ কত, কিছু বেসিক পরীক্ষা করা লাগে যাতে করে সাইড এফেক্ট হয়েছে কিনা বোঝা যায়। জিনিসগুলো কিন্তু রোগীরা করে না, এবং বিভিন্ন জনের কাছ থেকে বিভিন্ন ইনফরমেশন পেয়ে মাঝপথে দেখা গেল যে ওষুধটা ছেড়ে যায়, আবার আমাদের কাছে এসে তারা চায় সুস্থ হতে। সো একটা বড় গ্যাপ কিন্তু রয়েছে, এবং কিছু স্টাডি স্পেসিফিক্যালি এই সার্ভিসটা, আপনাদের যে সার্ভিসটা, এটার গুরুত্বটা তুলে ধরে। 2017 সালে একটা স্টাডি আছে AMG-তে, একটা বিখ্যাত জার্নালে। ওখানে দেখা যাচ্ছে যে CMG যেটাকে বলে, কন্টিনিউয়াস মনিটরিং অফ গ্লুকোজ, সেটা যদি কোনো একজন ডায়াবেটিক পেশেন্ট বাসায় করতে পারে তাহলে দেখা যায় যে তার HbA1c যে লেভেল, সেই লেভেলটা কিন্তু অনেক কন্ট্রোল থাকে এবং তাদের হাইপোগ্লাইসিমিয়া অ্যাটাকও কম হয়। 2010 সালের একটা স্টাডি আছে হার্ট ফেলিউর পেশেন্টের মাঝে। ওনারা দেখাচ্ছে যে যদি হার্ট ফেলিউরের পরে আমরা যদি রেগুলার বেসিসে সিমটোম্যাটিক মনিটরিং করি বাসাতে, তাহলে এবং মানে সিমটোম্যাটিক মনিটরিং প্লাস হচ্ছে ওয়েট দুইটাই, সেক্ষেত্রে ফিউচারে হার্ট ফেলিউর নিয়ে হাসপাতালে রিঅ্যাডমিশনের সংখ্যা সিগনিফিকেন্টলি কমে যায়। আরেকটা স্টাডি আছে ব্লাড প্রেশার নিয়ে, এটা 2013 সালে। ওনারা বলছেন যে কন্টিনিউয়াস যদি আমরা বাসায় ব্লাড প্রেশারটা মনিটর করতে পারি, সেটা অনেক বেশি মানে বেটার ব্লাড প্রেশার কন্ট্রোল রাখে রাদার দ্যান যদি আমি অফিস মনিটরিং করি। সো সিটিজেন কেয়ার বাংলাদেশ যে কাজটা নিয়ে এসেছে, এটা ডেফিনেটলি খুবই খুবই আমি বলবো যে সিগনিফিকেন্টলি ইম্পর্ট্যান্ট পেশেন্টদের ক্ষেত্রে। ইটস জাস্ট দ্যাট মানুষকে আরও হয়তো সচেতন করতে হবে, সংখ্যাটা 12,000 থেকে আরও বাড়াতে হবে। তো কামিং ব্যাক টু ইউ ইকবাল ভাই, আপনারা এই কাজটা এখন কিভাবে করছেন? আমরা আমাদের দর্শকদের জন্য যদি আপনারা বলেন যে আপনাদের টিম কিভাবে ফাংশন করে, এই টিমে কে কে আছেন, কি কি সার্ভিস আপনারা দিচ্ছেন, একটু যদি আমাদেরকে বিস্তারিত বলতেন। জি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা খুব সুসংগঠিতভাবে আমরা এই কাজটা করছি। যেমন আমরা প্রথমে একজন লয়াল মেম্বার বলি। যদি আমাদের কাছে এই সাপোর্টটা কেউ নিতে চায়, তবে আমাদের লয়াল মেম্বার হতে হয়। লয়াল মেম্বার হওয়ার ক্রাইটেরিয়া খুব বেশি কিছু না, তার একটা প্রেসক্রিপশন, NID কার্ড, এটা দিলেই একটা সাবস্ক্রিপশন ফি দিয়ে তারা লয়াল মেম্বার হতে পারে। এখন একজন লয়াল মেম্বার হলেন, তাহলে ওনাকে আমরা কিভাবে সাপোর্টটা দিই? আমরা দিই যে আমাদের রিক্রুট করা এবং প্রশিক্ষিত BSc নার্স, যিনি মাসে 4 বার লয়াল মেম্বারের বাসায় গিয়ে তার ফিজিক্যাল ভাইটাল সাইন মনিটরিং সহ আদার্স যে ইস্যুগুলা থাকে সেই ইস্যুগুলোর খোঁজ খবর নেয়। আমি পুনরায় বলছি কি কি করে। ওনার প্রেসক্রিপশন ফলো করে, ডক্টরের অ্যাডভাইস ফলো করে, ওটা ফলো করে যিনি পেশেন্ট থাকেন ওনাকে এটা ফলো করাতে সহযোগিতা করে। শুধু তাই না, ওনার যদি শরীরচর্চার বিষয়ে কোনো অ্যাডভাইস থাকে সেটাও ওনাকে উনি বলে থাকেন। যদি কোনো ধরনের কোনো মেডিসিন শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেছে, এরকম পরিস্থিতি হয়, সে পরিস্থিতিতেও আমাদের BSc নার্স যারা আছে ওনাকে রিমাইন্ডে দিয়ে দেয়। শুধু পেশেন্টকেই না, পেশেন্টের যে ছেলে অথবা মেয়ে, অর্থাৎ আমরা তাকে অ্যাটেন্ডেন্স বলি অথবা গার্ডিয়ান বলি, তাকেও কিন্তু এই খবরটা দিয়ে দেয়। আর গার্ডিয়ান বা যিনি খোঁজ খবর রাখবেন, উনি যদি দেশে না থাকে, উনি যদি দেশের বাইরেও থাকে, তারপরেও আমরা তাকে একটা কপি পাঠিয়ে দিই বা বলে দিই যে আপনার মা, বাবা বা ভাই, নিকটজন, তার এই পরিস্থিতিটা আছে। এই হেলথ রেকর্ড বুকে আমরা আবার লিপিবদ্ধ করি। হেলথ রেকর্ড বুকে লিপিবদ্ধ করার পরে তার যে রেকর্ডগুলো আসলো, সেই রেকর্ডটা আমরা অফিসে নিই। অফিসে নিয়ে আমাদের সার্বক্ষণিক MBBS ডাক্তার থাকে, এই রিপোর্টটা উনি তাৎক্ষণিকভাবেই দেখে। দেখার পরে যদি মনে হয় যে উনি ভালো আছেন, ডাক্তার সাহেব কী করে, উনি একটা ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি অনেক ভালো আছেন, আপনি যেভাবে চলছেন ঠিক এভাবে চলাটা অব্যাহত রাখেন, তাহলে আর আশা করি আরও ভালো থাকবে। এইটা গেল হচ্ছে আপনার নার্সের রোল। এরপরে আমরা একজন পুষ্টিবিদ পাঠাই। পুষ্টিবিদ গিয়ে কী করে, পুষ্টিবিদ যায়, যাওয়ার পরে ওনার যে পুষ্টি রিলেটেড যে ডায়েট চার্ট যদি থেকে থাকে, তাহলে সেই ডায়েট চার্ট ফলো করার ব্যাপারে ওনাকে উৎসাহ দেয়। এবং যদি ডায়েট চার্ট না থাকে, ওনার ডায়েট মানে চার্ট করা প্রয়োজন মনে হয়, তাহলে উনি একজন বিশেষজ্ঞ ডায়েটিশিয়ানের কাছে যাওয়ার পরামর্শ দেন। তবে উল্লেখ যে আমরা কোনো ডায়েটিশিয়ান
অথবা বিশেষজ্ঞ ডাক্তারকে নির্দিষ্ট করে দিই না। আচ্ছা। কারণ পেশেন্ট তার ইচ্ছা অনুযায়ী তার পছন্দের ডায়েটিশিয়ানের কাছে যাবে, তার পছন্দের বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যাবে, এটা তার উপরে নির্ভর করে। জি। এরপরে আমরা আসি এমবিবিএস ডাক্তার। এমবিবিএস বলতে আমাদের মনে অনেক কোশ্চেন আছে, কোথা থেকে পাশ করা, তার অভিজ্ঞতা কত বছরের। অ্যাকচুয়ালি যখন আমরা এই প্ল্যাটফর্মে কাজ করি তখন একজন অভিজ্ঞ এমবিবিএস ডাক্তারই আমরা অবশ্যই পেশেন্টের বাসায় পাঠাই। এমবিবিএস ডাক্তার ওনার বাসায় গিয়ে কি দেখে, সারা মাসের রেকর্ডটা দেখে। রেকর্ডভুক্ত থাকে দুইটা, একটা থাকে হচ্ছে নার্সের কাছে অফিসে, আরটা থাকে পেশেন্টের কাছে। তো এসে উনি টোটাল রেকর্ডটা দেখে। রেকর্ডটা দেখার পরে যদি তার কোনো পরামর্শ থাকে উনি পরামর্শটা দেয়। তবে উল্লেখ যে উনি কোনো বিশেষজ্ঞ ডাক্তারের প্রেসক্রিপশনে হাত দেন না। যদি কোনো কিছু প্রয়োজন এসেনশিয়াল হয়ে যায় সেক্ষেত্রে উনি বলেন যে আপনি আপনার বিশেষজ্ঞ ডাক্তারের কাছে এই 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 কারণে দেখা করবেন। জি। আর যতটুকু তাকে পরামর্শ দেওয়া যায় অ্যাজ এ ডক্টর আপনি নিজেও জানেন যে ততটুকুই দেয়। জি। তাতে করে হয় কি, পেশেন্ট আশ্বস্ত হয়, উনি টোটাল মনিটরিংয়ের মধ্যে থাকলেন। আর ওনার যদি এর চেয়ে তো বেটার ট্রিটমেন্ট দরকার হয় সেটাও নিতে পারলেন। এবং যে ডাক্তারের কাছে যাবেন সে ডাক্তারও, বিশেষজ্ঞ ডাক্তারও কিন্তু অনেকটাই আশ্বস্ত ফিল করবেন, ভালো বোধ করবেন যে না এই পেশেন্টটা হয়তো 3 মাস পরে ভালো হয়ে যাব মনে করে আশা বাদ দিয়ে দিত না, সেটা হবে না। উনি পেশেন্টটা আবারও মনিটরিং করার সুযোগ পাবেন। তাতে করে কি হবে, দুইটা কাজ। একটা হচ্ছে যে বিশেষজ্ঞ ডাক্তার তার যে পেশেন্ট ড্রপ আউট হয়ে যাচ্ছিল এই ড্রপ আউটটা কমে যাবে, এবং ড্রপ আউট হওয়ার কারণে পেশেন্টের যে ফিজিওলজিক্যাল কমপ্লিকেসি তৈরি হচ্ছিল সেটা হবে না। লাভবান হচ্ছে কিন্তু বিশেষজ্ঞ ডাক্তার নিজে, কারণ তার সুনামটা অর্জন হচ্ছে, আবার পেশেন্ট লাভবান হচ্ছে, তিনি সুস্থ থাকতে পারছেন। এইভাবেই মূলত আমরা কাজটা পরিচালনা করে থাকি। এখানে খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয় যে পেশেন্টের কিন্তু ওভারঅল খরচটাও কমে আসে। আমরা যদি রেগুলার হেলথ মনিটরিংয়ে থাকি, ধরুন আমি যদি ডায়াবেটিসের কথা বলি, আমি যদি হেলথ মনিটরিং না করি বাসায়, সেক্ষেত্রে হঠাৎ করে ডায়াবেটিস কিন্তু মানে 22, 25, 26 হয়ে বসে থাকতে পারে। ডায়াবেটিক কিটোঅ্যাসিডিটিস হয়ে খুব আমি বলবো যে খারাপ অবস্থা হয়ে যায়। সেক্ষেত্রে হাসপাতাল ভর্তি করতে কিন্তু প্রচুর খরচ হয়, টেস্ট করতে হবে। তো আমি যদি সিম্পলি রেগুলার মনিটরিং করে ডাক্তারের সাথে আমি কানেক্টেড থাকতে পারতাম, আমার হাসপাতালে হয়তো রিঅ্যাডমিশনগুলো প্রয়োজন হতো না। সেম গোজ উইথ আপনার প্রেশার। আমরা যদি প্রেশার মনিটর করতে পারতাম, ওষুধ খেয়ে কেমন আছে, কোন সময়, কারণ আমাদের দেশে যেটা হয় বাসায় এক এক সময় এক এক প্রেশার মাপে। হয়তো সিঁড়ি দিয়ে উঠলো, প্রেশার মেপে দেখলো যে প্রেশার বেশি, হয়তো একটু ঘাড় ব্যথা করছে, প্রেশার মেপে দেখলো প্রেশার বেশি। বাট এগুলো তো আসলে মানে হাইপারটেনশন বলে না। সো একজন নার্স বা ডক্টর গিয়ে যখন সেটা একটা সায়েন্টিফিক এভিডেন্স বেসড উপায় সেটা মেপে আসে, তখন কিন্তু রোগীও আশ্বস্ত হয়। সে নিজে মনে করে যে না আমি আমার ট্রিটমেন্টের কন্ট্রোলে আছি, আমি আমার রোগটাকে নিজেই নিয়ন্ত্রণ করতে পারছি। তার অ্যাংজাইটি কম থাকে, তার কনফিডেন্স অনেক কিন্তু বাড়ে ট্রিটমেন্টের ক্ষেত্রে। এবং যখন ডাক্তারও তাকে পরবর্তীতে দেখে, তার কাছেও একটা হেলথ রেকর্ড থাকে যে না রোগীর কেমন হচ্ছে। কারণ রোগী যদি এসে বলে যে আমার তো প্রেশার 180 হয়ে যায় বা কিছু, ডাক্তারও কিন্তু বুঝতে পারে না এটা আসলে কোন সময়ের প্রেশার। কারণ প্রেশার তো মাপতে হয় সকালবেলা, আমি বলবো যে একদম রিল্যাক্স স্টেটে, পরপর 3 দিন যদি আমরা 140-90 পাই তখন আমরা এটাকে হাইপার টেনশন বলবো। কিন্তু যদি আমি এখন হঠাৎ করে খুব অ্যাংশাস স্টেটে মাপি, যেটা বললাম এক্সারশনের পর মাপি, তখন তো আমি এটা ভুল মেপে ফেলবো, ডাক্তারকেও আমি ভুল রিপোর্ট দিব। সো এই দিক থেকে আপনাদের এই সার্ভিসটা আমি মনে করি খুবই প্রয়োজনীয় আমাদের দেশে বা আমাদের সোসাইটিতে, যেখানে মানুষের হেলথ এডুকেশন কম, অ্যাংজাইটি অনেক বেশি, এবং আমি বলবো যে চিকিৎসা ক্ষেত্রে মানুষ অনেক অপ্রয়োজনীয় টেস্ট বা অপ্রয়োজনীয় খরচ কিন্তু করে থাকে। একজন ডাক্তার বা নার্স যে তাদেরকে কিন্তু এই কাউন্সেলিংটাও করতে পারে, তখন তাদের ফিউচার হাসপাতালে যাওয়ার রেটও কমে যায়, এবং অনেক ক্ষেত্রে কিন্তু ডাক্তারের কাছে যাওয়ার রেটও কমে যায়, ফলো আপও হয়তো কম যেতে হয়। সেদিক থেকে সিটিজেন কেয়ার খুবই ভালো একটি কাজ করছে আমি মনে করি, এবং ডাক্তারদের জন্য এটা খুবই খুবই হেল্পফুল। আপনি আমাকে ইকবাল ভাই একটা স্টোরি বলতে পারবেন যে আপনার কোনো একটা পেশেন্ট বা কোনো একজন ডক্টর পেশেন্টের বাসায় গিয়ে বলেছেন যে পেশেন্টের লাইফে সিগনিফিক্যান্ট একটা প্রভাব এসেছে আপনাদের সার্ভিসটা নেওয়ার মাধ্যমে? মানে কোনো পেশেন্টের কোনো মানে উচ্ছ্বসিত কোনো স্টোরি আছে যেটা আপনি আমাদেরকে বলতে চান? অবশ্যই খুবই ভালো একটা স্টোরি আছে, যেটা অনেক ক্ষেত্রে এফেক্টিভ এবং চমকপ্রদও বটে। এক পেশেন্ট আছে, আমি সঙ্গত কারণে নামটা বলবো না, ওনাকে আমরা সরাসরি জিজ্ঞেস করি
যে আপনি এখন কেমন বোধ করছেন। উনি প্রায় আমাদের 7 মাস মতো আমাদের সার্ভিসটা নিয়েছেন। তো ওনাকে জিজ্ঞেস করলাম আপনি আসলে এখন কেমন আছেন। তো উনি বললো যে আমার তো অ্যাকচুয়ালি প্রেশার আছে, আবার ডায়াবেটিকও ছিল, কিন্তু আপনাদের এই টিম আসার পরে আমার ডায়াবেটিকটা নিয়ন্ত্রণে আছে, প্রেশারটাও নিয়ন্ত্রণে আছে। বলছি কেন, আপনার প্রেশার তো নিয়ন্ত্রণে থাকার কথা না, কারণ আপনি তো নর্মালি নিয়ন্ত্রণে থাকার কথা, কিন্তু আমরা গেলে কেন নিয়ন্ত্রণে আছে। বলছে এই যে প্রত্যেক সপ্তাহে সপ্তাহে মাপা হয়, উনি আমাকে বলেন যে আপনার প্রেশারটা একটু বেশি হতে যাচ্ছে, তখন আমি একটু খাওয়া দাওয়াটা কন্ট্রোল করি, একটু হাঁটাহাঁটিটা করি। তারপরে ডায়াবেটিকের ব্যাপারটা সেখানেও পরামর্শ দেয়, সেটাও মোটামুটি কন্ট্রোলে হয়ে যায়। তা আমি যথেষ্ট ভালো আছি। তা আমি বললাম এটা কি আপনি মনে করেন যে আর অন্যান্য যারা ক্রনিক ডিজিজের পেশেন্ট আছে তাদের জন্য এই সার্ভিসটা দরকার? উনি বলে হ্যাঁ, সুস্থ মানুষেরও এই সার্ভিসটা নেওয়া দরকার, কারণ সুস্থ মানুষ নিজেও জানে না আসলে উনি কতটুকু সুস্থ। এইরকম আমার কাছে একটা না অনেকগুলাই মানে রেকর্ড আছে। আরেকটা যদি বলি সেটা আমি যোগ করে দিচ্ছি। কোনো এক লয়াল মেম্বারের বয়স হচ্ছে আপনার 95 অথবা 6। তো উনি আমাদের এই সাপোর্টটা নেন। উনি আল্লাহ তাকে ইয়া করুক, আরও দীর্ঘায়ু করুক। এই 95-96 ইয়ার্সে উনি কোনো ধরনের কোনো ডিজিজে আক্রান্ত না, বার্ধক্যজনিত যেটা আপনার হয় আর কি, সেটা ছাড়া। উনি কেন লয়াল মেম্বার হয়েছে? উনি আমাদের লয়াল মেম্বার হয়েছে মেন্টালি সাপোর্ট, গল্প করার জন্য। ওনার গল্প করার মানুষ নাই, তো এইটাও তো একটা মেন্টাল সাপোর্ট। তো এইরকম আমাদের কিছু রেকর্ডও আছে যে এটাও হয়। তো সব মিলিয়ে যদি আমরা বলি যে আমাদের এই সার্ভিসটা যারা নিচ্ছেন তারা উপকৃত হচ্ছেন, শুধু উপকৃত হচ্ছেন না, স্বাস্থ্য সচেতন হচ্ছেন, শুধু উনি না, ওনার টোটাল পরিবার। আর আরেকটা জিনিস উনি বললেন যে দেখেন আমি কিন্তু প্রেশারটা মাপা জানতাম না, আমি আপনাদের নার্স এবং ডাক্তাররা আসার পরে আমি বিপি মেশিন কিনেছি, আমি পালস অক্সিমিটার কিনেছি, আমি ওয়েট মেশিন কিনেছি, আমি সবগুলো কিনে ওনাদের কাছ থেকে কিন্তু আমরা শিখে নিয়েছি। যে ভেরি গুড। তাহলে শিখাতে কী লাভ হলো? তাহলে শিখাতে মোটামুটিভাবে আপনারা তো সপ্তাহে একদিন আসেন, তো বাকিগুলো রেকর্ডগুলো কিন্তু আমরা করে রাখতে পারি। হয়তো ভুলভ্রান্তি হয়, নার্সেরা এসে সেটাকে কারেকশন করে দিয়ে যায়। তো এই যে মানে নলেজটা ট্রান্সমিট হচ্ছে, একজন বিএসসি নার্স, একজন পুষ্টিবিদ এবং একজন এমবিবিএস ডাক্তার যখন একটা পরিবারে কন্টিনিউয়াস যাতায়াত করবে, তখন আলটিমেটলি চিকিৎসা বিষয়ক কিছু জিনিস ওনারা শিখতে পারছেন। এটা আমাদের একটা ভালো লাগা, এবং এই উচ্ছ্বাসটাও ওই লয়াল মেম্বার প্রকাশ করেছে, যেটা আমাদের কাছে ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, শুনে মানে খুবই ভালো লাগছে। আমি একজন ডক্টর, তো আমি বুঝতে পারছি আপনাদের সার্ভিসের গুরুত্বটা। আমার কাছে মনে হয় এই ধরনের জিনিসকে অনেক বেশি মানে এডুকেটিভ পর্যায়ে নিয়ে যাওয়া দরকার, অ্যাওয়ারনেস পর্যায়ে নিয়ে যাওয়া দরকার। ভাই, আপনাদের সার্ভিসটার খরচটা সম্বন্ধে আমাদেরকে একটু বলতেন, যে এখানে যদি কেউ লয়্যালটি মেম্বার হয় মানে কীরকম তার খরচ হবে মাসে বা বছরে, বা আপনাদের সার্ভিসের প্যাকেজগুলো কীরকম? আমরা অ্যাকচুয়ালি একটা প্যাকেজই মূলত এখানে চালু রেখেছি। আমাদের ইচ্ছা আছে যে প্যাকেজটাকে কিভাবে মানে সহজলভ্য করা যায় এবং প্রত্যেকটা মানুষ যেন এটা এফোর্ড করতে পারে, সেই রকমই আমরা রেখেছি। আমরা কি সাপোর্টটা দিচ্ছি? একজন বিএসসি নার্স ওনার বাসায় যাচ্ছে 4 বার, একজন পুষ্টিবিদ ওনার বাসায় যাচ্ছে 1 বার, এবং একজন এমবিবিএস ডাক্তার ওনার বাসায় যাচ্ছে, গিয়ে ওনাকে সব কিছু মনিটরিং করছে মাসে 1 বার। তাহলে টোটাল ভিজিট হচ্ছে আমাদের 6টা, যেখানে বিএসসি নার্স, ডায়েটিশিয়ান এবং এমবিবিএস ডক্টর, অর্থাৎ প্রত্যেক মাসে। যেমন বিদ্যুৎ বিল একটা আসে, আমরা কিন্তু অভ্যস্ত বিদ্যুৎ বিল দিয়ে, গ্যাসের বিল দিয়ে অভ্যস্ত। তারপরে দেখা যাচ্ছে যে বাসার পাশের একটা তালা নষ্ট হয়ে গেলে সেটার নাম্বার আমাদের কাছে থাকে। আবার দেখা যাচ্ছে যে ইলেকট্রিক চুলা নষ্ট হয়ে গেলে সেটার নাম্বার আমার কাছে থাকে। কিন্তু আমার পরিবারের ডাক্তারটা কই, আমার পরিবারের বিএসসি নার্সটা কই, আমার পরিবারে একজন ডায়েটিশিয়ানটা কই? তো এইটা হিসাব করতে গেলে এটা তুলনামূলক অনেক কম এবং সহজলভ্য, তাতে মানুষ খুব সহজেই আমাদের এই সার্ভিসটা নিতে পারছে। আপনাদের এই সার্ভিসটা যখন আপনারা শুরু করলেন বা এখনও যখন অনগোয়িং আছেন, আপনারা কি ট্র্যাডিশনাল ডক্টরদের কাছ থেকে কোনো রেজিস্ট্যান্স পেয়েছেন? মানে ওনাদের বোঝাতে কি আপনাদের কোনো কষ্ট হয়েছিল, না ওনারা এই সার্ভিসটাকে আমি বলবো যে অনেক বেশি অ্যাকোমোডেট করছেন? হ্যাঁ, এখানে যারা বিশেষজ্ঞ ডাক্তার আছেন এটাকে সাপোর্ট করছেন, যে এই সাপোর্টটা হলে তাদেরও ট্রিটমেন্ট দিতে বা পরামর্শ দিতে এটা সহযোগী হয়, কখনো কনফ্লিক্ট করে না। তারা আমাদেরকে অ্যাপ্রিসিয়েটই করে আসছে, শুধু ডক্টর না, সেই সাথে
ডায়েটিশিয়ান যারা আছে তারাও আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করছে যে এই সচেতনতা যদি হয় তাহলে তারা বেনিফিটেড হচ্ছে, তাদের পেশেন্টরা বেনিফিটেড হচ্ছে। সো এটা সবাই ওয়েল ইউজ করছে আর কি আমাদেরকে। আচ্ছা, আপনাদের লয়্যালটি মেম্বার তো ধরুন একজন হলো, সো এই সার্ভিসটা ছাড়াও আর কি কি সেবা বা আর কি কি সুবিধা তারা সিটিজেন কেয়ার বাংলাদেশ থেকে পেতে পারে? তো লয়াল মেম্বার হলে যে শুধুমাত্র আপনার মেডিকেল যে টিমের সাপোর্ট, জি এটাই কিন্তু শেষ না। জি। এখন আমাদের একজন লয়াল মেম্বার হলো, তো সে হঠাৎ করে অসুস্থ হয়ে যেতে পারে। আমরা 24/7 ডক্টর আছে অন কলে, যে কোনো ধরনের কমপ্লিকেশন হলে উনি তাকে, যেটা টেলিমেডিসিন আপনারা বলেন, আমরা বলি, সেই সাপোর্টটা আমরা দিই। এরপরে তার যদি মেডিসিন প্রয়োজন হয়, সেটা দেশি হোক বা বিদেশি হোক, আমরা খুব দ্রুততার সাথে উইদাউট ডেলিভারি চার্জ তাকে আমরা মেডিসিনটাও সাপ্লাই করি, বা মেডিকেল ডিভাইসও যদি প্রয়োজন হয় সেটাও আমরা দিই। গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে যে আমাদের যে লয়াল মেম্বার সে অসুস্থ হয়ে গেল, এখন হসপিটালে ভর্তি হলো। হসপিটালে ভর্তি হলে হয় কি, ছেলে মেয়ে আত্মীয় স্বজন যে যার কাজে ব্যস্ত থাকে। তো এই ব্যস্ততা ছেড়ে হসপিটালে যে একজন নিজের মানুষ থাকা প্রয়োজন, সেই মানুষটার ক্রাইসিসে কিন্তু আমরা অনেক সময় পড়ে যাই। নিজের মা হসপিটালে আছে বা বাবা হসপিটালে আছে, আমি আমার কর্মক্ষেত্রে আছি। ওই জায়গাটা আমরা আমাদের লয়াল মেম্বারকে, যদি ফিমেল হয় একজন বিএসসি নার্স 8 ঘন্টার জন্য দিয়ে দিই, আবার যদি মেল হয় সেক্ষেত্রে একজন ব্রাদার আমরা দিয়ে দিই, যে তার সন্তান হয়ে সন্তানের মতো করে তাকে সেবা যত্ন করবে, তার যা যতটুকু প্রয়োজন তাকে সেই সাপোর্টটা দিবে। এই ইস্যুটা আমরা দিয়ে থাকি। আবার যদি দেখা যাচ্ছে কি কারোর দেশের বাইরে ট্রিটমেন্টের প্রয়োজন আছে, অনেকেই আছে যে ট্রিটমেন্ট দেশের বাইরে করাতে চাই বা বাইরে করিয়ে আসছে, তো তার ডক্টর অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ভিসা প্রসেসিং, অর্থাৎ কি হেলথ ট্যুরিজমের যাবতীয় যে কাজটা আছে সেইটা আমরা প্রোভাইড করি। এর সাথে সাথে দেখা যাচ্ছে কারো কেয়ার গিভার প্রয়োজন হচ্ছে, আমরা কিন্তু নিজেরা কেয়ার গিভার প্রোভাইড করি না, বাট দেশের কিছু কেয়ার গিভার আছে যারা খুব ভালো পারফর্ম করে, আমরা কেয়ার গিভারটা তার সাথে অ্যালাইনমেন্টটা করে দিই। আর একটা করি কি, যে এখন দেখা যাচ্ছে এই সবই পাচ্ছি আমরা, তারপরেও হঠাৎ করে তার একটা এয়ার অ্যাম্বুলেন্স প্রয়োজন হলো, সেটাও কিন্তু আমরা অ্যারেঞ্জমেন্ট করে দিই। এই গেল একটা শ্রেণীর বা একটা উপকার। সবচেয়ে বড় উপকার হচ্ছে আমাদের কোনো লয়াল মেম্বার যদি অসুস্থ হয়, তার তো কিছু টেস্ট করা লাগে, হসপিটালে বিল আসে, আমাদের সাথে এমওইউ করা আছে। এইরকম কিছু হসপিটাল আছে যেগুলো দেশের সবচেয়ে খ্যাতিমান হসপিটাল, যেখানে ট্রিটমেন্টের জন্য গেলে তারা নির্দিষ্ট পরিমাণ টেস্টের সাথে এমন কিছু জায়গা আছে যেখানে হসপিটাল বেডের উপরেও তারা ডিসকাউন্ট পেয়ে আসছে আর কি। উল্লেখ করার মতো ইস্যু হচ্ছে, আমরা কোনো হসপিটালে কোনো লয়াল মেম্বার যদি যাই, সেখান থেকে কোনো ধরনের উৎকোচ বা কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট সিটিজেন কেয়ার বাংলাদেশ কখনো হয় না। যে যতটুকু ডিসকাউন্ট করা দরকার, এটা টোটালটাই হচ্ছে আপনি আমাদের লয়াল মেম্বাররা পাই। এটা আমি আবারও বলি যে কোনো হসপিটালে গেলে যে ডিসকাউন্ট দেয়, সেই ডিসকাউন্টের পুরো পার্টটাই লয়াল মেম্বার ভোগ করে। আমরা এখান থেকে কোনো ধরনের কোনো টেস্ট কিংবা হসপিটালে ভর্তি, এখান থেকে কোনো উৎকোচ, কোনো টাকা, কোনো কিছুই আমরা নিই না। আমাদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে লয়াল মেম্বার বেনিফিটেড হলেই আমরা ভালো থাকবো, আমরা ভালো করব, দ্যাটস ইট। তো আমরা যেটা শুনছি পডকাস্টটা, আমাদের জন্য খুবই জরুরি বোঝা যে আমাদের বাসায় অনেক সময় এরকম রুগী থাকে, যেমন কিডনির রুগী বা প্রেশারের রুগী বা হচ্ছে ডায়াবেটিসের রুগী, তারা হয়তো রেগুলার মনিটর করতে পারছেন না, বা অনেক সিভিয়ার মানসিক রোগীও থাকতে পারে। তাদের জন্য আপনি যদি সেটা আপনার বাবা মা হয় বা বড় ভাই বোন হয়, আপনি সিটিজেন কেয়ারের সার্ভিস কিন্তু নিতে পারেন। সিটিজেন কেয়ার বাংলাদেশের সার্ভিসগুলো নিলে আমার ধারণা আপনাদের আত্মীয় স্বজন বা নিজের জন্য এটা সিগনিফিকেন্টলি আপনারা বেনিফিটেড হবেন। সবভাবেই আপনারা বেনিফিটেড হবেন, সাইকোলজিক্যালি, ফাইন্যান্সিয়ালি, সোশ্যালি, সবভাবেই হবেন। ইকবাল ভাই, আমরা যদি এখন এই আলোচনাটা করি যে এই যে হোম বেসড মনিটরিং, এটার ক্ষেত্রে আমাদের মূল মিসকনসেপশনগুলো কি বাংলাদেশে? আমরা অ্যাকচুয়ালি কেয়ারটাকে খুব ভয় পাই। অ্যাকচুয়ালি হেলথ কেয়ার ইজ নট এ ফেয়ার, ইটস এ কেয়ার। তো আমরা মনে করি কি, ডাক্তারের কাছে গেলে মনে হয় আমাদের কোনো রক্তের মধ্যে কোনো কিছু হয়ে গেছে বা আমার শরীরে কোনো কিছু হয়ে গেছে, ধরা পড়ে যাবে, মনে হয় আমি বাঁচবো না। এই যে একটা ফোবিয়া,
এইটা একটা ইস্যু থাকে। মনে করো আমি তো সুস্থই আছি, আমার কেন ডেলি মনিটরিং লাগবে? এটাও একটা তার কাছে মানে ওই যে ভয়টা থেকে একটা ভয় কাজ করে যে আমি সুস্থ আছি, আমি কেন এটা নিব? আমার তো আত্মীয় স্বজন ডাক্তার আছে, আমি কেন নিব? অ্যাকচুয়ালি আত্মীয় স্বজন ডাক্তার থাকলেই যে মানে রেগুলার মনিটরিং হয় সেটা কিন্তু না। আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমরা আমাদের আত্মীয় স্বজনকে ফোন দিই। বাট আমরা যেটা করছি যে আপনাকে বিপদে পড়ার আগেই যেন আপনি সংকেতটা বুঝতে পারেন, সেইটাই আমরা করছি। তো এখানে চ্যালেঞ্জটা হচ্ছে যে এই যে আমাদের জাতিগতভাবে অথবা আমরা মানুষ হিসেবে চিন্তা করি যে আমরা কোনো পরীক্ষা দিতে গেলে সেটা ভয়ের কারণ হয়ে যায়। আসলে এটা ভয়ের কোনো কারণ না, এটা হচ্ছে কেয়ারের বিষয়। আমরাকে কেয়ার করতে হবে, কেয়ার নিলেই বরং বড় ভয় যেন না হয়, সেই জায়গায় আমরা থাকতে পারবো। এবং মানুষের তো আসলে অনেক হয়রানিও হয়, একটা জায়গায় গেলেও দেখা গেল যে অনেক অতিরিক্ত অনেক সময় টেস্ট করতে হয় বা মানুষ বুঝতে পারে না কোথায় ভর্তি হবে, সাফারিংস আছে, দালাল, অনেক ব্যাপার আছে কিন্তু স্বাস্থ্যক্ষেত্রে যেগুলো ইমপ্রুভ করা দরকার। সেক্ষেত্রে আমি মনে করি এই ধরনের সার্ভিস থাকলে তাকে কিন্তু গাইড করতেও সুবিধা হয়, যেহেতু একজন নার্স এবং একজন MBBS ডক্টর ভিজিট করছেন, তারা অনেক আমি বলবো যে মেথডিক্যাল উপায় তাদেরকে গাইড করতে পারেন। নার্স যারা যাচ্ছেন বা MBBS ডক্টর যারা যাচ্ছেন, তারা বাসায় গিয়ে আসলে মূলত কি কি জিনিস করেন আপনাদের পেশেন্টদের সাথে? একজন নার্স কি, আমি এর আগেও একবার বলছি, তারপরে আবারও আমার বলা দরকার যে এটা অনেকেরই জানার ইচ্ছা। একজন নার্স যাওয়ার পরে প্রথম যে কাজটা করে সেটা হচ্ছে তাকে খালি চোখে দেখে। তো একজন মেডিকেল প্রফেশনাল হিসাবে তার খালি চোখে দেখা আর হচ্ছে যে সাধারণ মানুষের খালি চোখে দেখার মধ্যে পার্থক্য আছে। ফার্স্ট এটা হলো। দ্বিতীয়ত তার বিপিটা মাপবে। এখন বিপি মাপার তো কিছু প্যারামিটার আছে। আমি একটু বিস্তারিত বলার চেষ্টা করছি কারণ এটা বুঝতে আমাদের সকলের জন্য সুবিধা হবে। যে আমরা মূলত কি করি, বিপিটা বাসায় মাপি অথবা বাসা থেকে বের হয়ে পাশের যে দোকানটা আছে সেখানে বিপিটা মাপতে যায়, বা যেটা ব্লাড প্রেসার বলি আর কি। আসলেও কি এটা সঠিক পদ্ধতি? আপনার কাছে অ্যাজ এ ডক্টর হিসাবে আমারও অনেকটাই জানতে ইচ্ছে করছে যে আসলে এটা সঠিক পদ্ধতি কিনা। যদি না হয়ে থাকে কেন না, অবশ্যই তার একটা নিয়ম আছে। তা আমাদের নার্সরা গিয়ে সঠিক নিয়ম অনুযায়ী তার ব্লাড প্রেশারটা পরিমাপ করে। সেকেন্ডলি হচ্ছে সে যদি ডায়াবেটিক পেশেন্ট হয় অথবা না হয়, যদি প্রয়োজন মনে করে তার ব্লাড সুগারটা দেখে নেয়। আমাদের এই অভ্যাসটাও তৈরি হয়ে গেছে, লেকের ধারে অথবা রাস্তার ধারে অথবা ছোট্ট মেডিসিনের দোকান, এইরকম কিছু জায়গায় আমরা কি করি, নিডল দিয়ে ব্লাড সুগারটা টেস্ট করি। কিন্তু আমরা নিজেদের একটু বোঝা দরকার বা খেয়াল করা দরকার, নিডল যেখানে পুশ হচ্ছে, যে পুশ করছে উনি কি হাইজেনিক ছিল? যদি না থাকে, যদি বড় কোনো ধরনের মানে একটা উপকার পেতে গিয়ে আমি একটা ব্লাড সুগার মাপতে গিয়ে আমি যদি সেখান থেকে বড় ধরনের কোনো ক্ষতির সম্মুখীন হয়ে যাই, এইটার মাসুলটা দিবে কে? আমাদের নার্সরা কী করে, আমরা উৎসাহ দিই আপনারা বাইরে বিচ্ছিন্নভাবে এইভাবে ব্লাড সুগার না দেখে বরং প্রফেশনাল আপনার বাসায় যাচ্ছে, ওই প্রফেশনাল দিয়ে আপনি দেখান। ওনারা ব্লাড সুগারটা টেস্ট করে হেলথ রেকর্ড বুকে লিখে রাখে। এরপরে আসি আমরা যে অক্সিজেন স্যাচুরেশন রেট। আপনি নিজে জানেন বা আমরা অনেকেই জানি যে একটা যন্ত্র 1100 টাকাতেও কেনা যায়। আমি টাকাটা উল্লেখ নাই করি, বিভিন্ন দামে কেনা যায়। এক একটা মেশিনের রিডিং কিন্তু এক এক রকম আসে। তো সেটা থেকে আসলে আমরা পালসটা ঠিক পাবো? সেটা থেকে আসলেও আমরা ব্লাডে অক্সিজেন স্যাচুরেশন রেটটা পাবো? এটা আমার একটা কোশ্চেন। কিন্তু যখন হেলথ প্রফেশনাল থাকে, উনি, আমরা শুনেছি যে ডাক্তাররা হাত ধরলেই বলতে পারে, উনি কিন্তু তার হাত ধরেই তার পালস বিটটা কাউন্ট করতে পারে। সেইটা উনি আবার রেকর্ড বুকে লিপিবদ্ধ করে। ওনার BMI ঠিক আছে কিনা, এটাও ইলেকট্রনিক্সের ডিভাইসের ইস্যু। যে আমরা কখনো দেখি ভালো রেজাল্ট দেয়, কখনো 1 ঘন্টা পরে দেখা যায় একটু অন্যরকম রেজাল্ট দেয়। তার মানে কি, ইলেকট্রনিক ডিভাইস সব ক্ষেত্রেই সবসময় অ্যাকুরেট রেজাল্ট নাও দিতে পারে। তো যখন একজন হেলথ প্রফেশনাল থাকবে সে কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। তারপরে আর একটা ইস্যু হচ্ছে আমার বডিতে কি পরিমাণ ফ্যাট আছে, সেইটাও তো একটা পরিমাপের ইস্যু আছে। সেটারও আধুনিক যুগে
সেটারও যন্ত্র আসছে, সেটাও আমরা পরিমাপ করার চেষ্টা করি, সেটাও হেলথ রেকর্ড বুকে লিপিবদ্ধ করি। আরেকটা ইস্যুর কথা বলি যে রেসপিরেশন রেট, এইটা কিন্তু পরিমাপের কোনো মেশিন লাগে না। এটা আপনি এজ এ ডক্টর জানেন এবং অনেকেই জানে যে এটা হচ্ছে যে রিদমের উপরে ডিপেন্ড করে যে কত সময়ের মধ্যে কতবার এটা রিদমটা করে। তো সেইটা কি একজন বাসার লোকের পক্ষে দেখা সম্ভব? বা যদিও সম্ভব হয়, অনেক ক্ষেত্রে ভুলভ্রান্তি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, সেটাও আমাদের নার্স কমপ্লিটলি দেখে। এরপরে তার মেডিসিন শেষ হয়েছে কিনা, তার কোনো নতুন মেডিসিন লাগবে কিনা, তার ডোজ অ্যাডজাস্টমেন্টের ইস্যু আছে কিনা, কোনো ড্রাগ উইথড্র করতে হবে কিনা, এই যে বিষয়গুলো ব্যবস্থাপত্রে লেখা থাকে সেটা ফুললি ফলো করতে পেশেন্টকে সহযোগিতা করে, উদ্বুদ্ধ করে। সর্বোপরি একজন পেশেন্ট সত্যি অনেক সময় একা হয়ে যায়, যে যার কাজে ব্যস্ত থাকে, সেই সময়টায় ওনাকে মেন্টাল সাপোর্টটা দেয়। এই হচ্ছে আমাদের নার্সের কার্যক্রম, যেটা আপনার কাছে মনে হবে অনেকটাই খুবই প্রয়োজনীয় একটা জিনিস। ডেফিনেটলি এটা খুবই মানে অ্যাটলিস্ট মেন্টাল অ্যাসপেক্টটা তো আমি বুঝতেই পারছি, বাট বাকি জিনিসগুলো খুবই জরুরি। ফিজিক্যাল হেলথ মনিটরিং আপনারা তো শুরু করেছিলেন 2018 সালের দিকে, তো মাঝখানে তো কোভিড চলে আসলো। সো কোভিড আসার সময় আপনারা এই সার্ভিসটার গুরুত্ব আরো কিভাবে মানে অনুধাবন করলেন? কোভিড কি আপনাদের সার্ভিসটাকে আরো প্রসার করেছে নাকি এটা আপনাদের সার্ভিসটাকে স্তীমিত করেছে? অ্যাকচুয়ালি প্রবলেম ক্রিয়েট প্রসপেক্ট, যদি আমরা খুব সাধারণভাবে বলি। কোভিড একটা হচ্ছে ইন্টারন্যাশনাল ডিজাস্টার ছিল, সেটা সারা পৃথিবীব্যাপী চিকিৎসা সেক্টরকে অনেকটাই অ্যাডভান্স করে দিয়েছে। এবং সেটা অবশ্যই আমি বলবো কোভিড এই গ্লোবাল ডিজাস্টার, এটা আমাদের কাজটাকে ত্বরান্বিত করেছে এবং আমাদের যে কাজের প্রয়োজনীয়তা, এটা মানুষকে উপলব্ধি করায়নি, শুধু আমাদেরকে উপলব্ধি করিয়েছে এটা করা দরকার, এটাকে আরও সামনে নিয়ে আসতে হবে। এবং আমরা টার্গেটও করেছি, হয়তো আমাদের পক্ষে সারা দেশের মানুষকে এই সার্ভিসটা দেওয়া সম্ভব হয়তো হবে না, কিন্তু যতটুকু হবে অন্তত পক্ষে যে ডিজি হেলথের যে গাইডলাইন, যে 2000 মানুষের জন্য একজন এমবিবিএস ডাক্তার, অ্যাকচুয়ালি এই গাইডলাইন না, আমরা চাচ্ছি 300 মানুষের জন্য একজন এমবিবিএস ডাক্তার প্রোভাইড করার চেষ্টা করছি। পরবর্তীতে অনেকেই এটার সাথে এগিয়ে আসবে, তারাও উৎসাহ দিবে, সরকার এগিয়ে আসবে, তাহলে হয়তো আমরা ন্যূনতম 2000 না পারি, 1000 পারি, 1500 পারি, এতে একজন করে ডাক্তার যদি আমরা দিতে পারি, এটা ন্যাশনালি আমরা অনেক উপকৃত হব, আমরা নিজেরাও উপকৃত হব। আমিও মনে করি অ্যাজ এ ডক্টর, যারা এই পডকাস্টটি শুনছেন, যে যাদের এরকম কোনো ক্রনিক ডিজিজ আছে, অথবা আপনারা যারা ডক্টর, যাদের ডেফিনেটলি আপনাদের অনেক রোগী থাকে যাদেরকে আপনি সরাসরি হয়তো মনিটর করতে পারছেন না বা হাসপাতালে ভর্তি রাখার মতোও না, তারাও আমি বলবো যে সিটিজেন কেয়ার বাংলাদেশের সার্ভিসটার ব্যাপারে আপনারা একটু ভাবতে পারেন, কারণ এটা আপনাদের ডক্টর হিসেবেই কিন্তু আপনাদের সার্ভিসের ক্রেডিবিলিটি বাড়ানোর জন্য আমি মনে করি সিগনিফিকেন্টলি এটা আপনাদেরকে সাহায্য করবে, আপনাদের পেশেন্টরাও তখন ভালো থাকবে। তো ইকবাল ভাই, আমি এবার কিছু পার্সোনাল প্রশ্ন জিজ্ঞেস করতে চাই যে আপনি কি মনে করেন যে এই সার্ভিসটা বাংলাদেশে আগামী 10 বছরে কতটুকু মানে আমি বলতে প্রসার লাভ করবে? যেহেতু এটা একটা নতুন কনসেপ্ট, আপনারা এটা নিয়ে খুব সুন্দর কাজ করছেন, আমি শিওর এটা অনেক, যেহেতু প্রয়োজনীয় সার্ভিস, এটা আরো অনেক স্প্রেড করবে। বাট মানুষের এডুকেশন, তারপর হচ্ছে সামর্থ্য, সবকিছু মিলিয়ে আপনার কি মনে হয় 10 বছরে আমরা কি এমন একটা জায়গায় যেতে পারবো যেখানে হোম বেসড সার্ভিসই আমি বলবো যে পাইভোটাল রোল প্লে করবে, যে মানুষ হাসপাতালে ভর্তি কম হয়ে মানুষ চেষ্টা করবে নিজের বাসাতেই নিজের মানে ডিজিজটা ম্যানেজ করার যতটুকু সম্ভব? এখন যেমন আমরা একটু বুকে ব্যথা করলেই হাসপাতাল ভর্তি হতে চাই, বা সামান্য কিছু হলেই হাসপাতাল ভর্তি হতে চাই, এই জিনিসটা কি সিগনিফিকেন্টলি কমে আসবে কিনা আপনাদের এই সার্ভিসের দ্বারা? হ্যাঁ, আমাদের এই সার্ভিসটা অ্যাকচুয়ালি যে হসপিটাল বা হচ্ছে ডায়াগনস্টিকের যে চাপটা আছে, সেই চাপটা কতটুকু কমবে সেই ব্যাপারটা আমি আপনাকে এই মুহূর্তে নিশ্চিত করতে পারবো না। তবে এতটুকু বলতে পারি যে ফার্দার যে কমপ্লিকেশনগুলো তৈরি হয়, এই কমপ্লিকেশন তৈরি হওয়ার পরিমাণ অনেকাংশেই কমে যাবে এবং মানুষের যে অসুস্থ হওয়ার যে কালচার, অসুস্থ হওয়ার যে বিষয়গুলো মানুষ না বুঝেই করছে, সেটা যখন সচেতন হবে, আলটিমেটলি হেলথ সেক্টরে যে চাপটা পড়ছে সেই চাপটা কিছুটা হলেও কমবে। আপনাদের খুব সুন্দর একটা বই দেখছি, এটা যখন কারো বাসায় যাওয়া হয়, এটা আপনারা মানে প্রোভাইড করেন, এখানে সুন্দর মনিটরিংও হয়। আপনি যদি একটু আমাদের
দর্শকদের জন্য এই বইটাকে একটু ডিসক্রাইব করতেন যে কি কি আছে সেখানে। এখানে অ্যাকচুয়ালি আপনার কোশ্চেন অনুযায়ী প্রথম যে পেজটা আছে সেই পেজটাতে হচ্ছে লয়াল মেম্বারের ইনফরমেশন, উনি কোন ডিজিজের মধ্যে আছেন, সেই ডিজিজটা কতদিন থেকে উনি ভুগছেন, উনি কি কি মেডিকেশন নিচ্ছেন, এইটা এই বইয়ে লেখা থাকে। এবং যদি ডাক্তার সাহেব তার প্রেসক্রিপশন চেঞ্জ করে থাকেন, চেঞ্জ করার পরে উনি কি লিখছেন সেটাও আমাদের লিপিবদ্ধ করা থাকে। এরপরে আমাদের এখানে ডেট কোন ডেটে আমাদের নার্স যাচ্ছে, কোন ডেটে ডাক্তার যাচ্ছে সেটা লেখা থাকে, ব্লাড প্রেশারের পরিমাপ কত সেটা লেখা থাকে, বডি ওয়েট মেজারমেন্টটা লেখা থাকে, বডি মাস ইন্ডেক্স, দেন টেম্পারেচার কত, রেসপিরেশন রেট, পালস অক্সিমিটারটা দেখবে, ডায়াবেটিক টেস্ট করবে, এবং আমরা সম্প্রতি নতুন যোগ করেছি বডিতে ফ্যাট কতটুকু আছে সেইটা তারা দেখবে। এটা হচ্ছে এই রেকর্ড বুকে লিপিবদ্ধ হয়। এছাড়াও ওনার যে মনিটরিংগুলো করা হয় সেটাও আমাদের আর একটা লগ বুক আছে, সেই লগ বুকে লেখা হয়। কারণ এটা একটা নির্দিষ্ট লিমিটের মধ্যে আছে। তারপর আমরা উইদিন ভেরি শর্ট টাইম আমরা এটাকে সফটওয়্যার বেজ করে দিব। পেশেন্ট যেখানেই থাকবে, যেভাবেই থাকবে, তার টোটাল চিকিৎসার হিস্ট্রিটা উনি পেয়ে যাবেন। এই পর্যন্তই আমরা এটার মধ্যে করে থাকি। না, অনেক সুন্দর বইটা, খুব গোছানো আমি দেখছিলাম। আপনি তো একজন হেলথ অন্টারপ্রেনার, আমি যদি বলি তো হেলথ অন্টারপ্রেনারশিপে আপনি কোন জিনিসটাকে সাকসেস মনে করেন? এটা কি আপনার ওয়েলথ হলো, আপনার ইম্প্যাক্ট, নাকি সেভিং লাইভস? হ্যাঁ, কোন জিনিসটাকে আপনার কাছে মনে হয় যে একজন হেলথ অন্টারপ্রেনারের সাকসেস মানে মনে করা উচিত রোগীদের ডিল করার ক্ষেত্রে? সেভিং লাইফ। এক্ষেত্রে আপনাদের যে সার্ভিসগুলো আছে, ভবিষ্যতে আপনারা আরও কি কি সার্ভিস এটার মাঝে ইনক্লুড করতে চাচ্ছেন? ভবিষ্যতে আমরা এটাকে আরও এক্সপ্লোর করতে চাচ্ছি, যে পরিমাণে হসপিটালের উপর চাপ আসছে, ডায়াগনস্টিক সেন্টারের উপরে চাপ আসছে, এইটা যেন কমে আসে। হসপিটালই মানুষের সেবা করবে, ডায়াগনস্টিক সেন্টারে সেবা করবে, বাট এই সেবার মানটা আস্তে আস্তে মানুষের ঘরে পৌঁছাবে। যখন ঘরে পৌঁছাবে তখন এটা সহজলভ্য হবে, আর সহজলভ্য হলেই সেটা হেলথ একটা ভালো ইম্প্যাক্ট ফেলবে, ন্যাশনালি ইন্টারন্যাশনালি। খুবই সুন্দর। আজকে আমাদের আলোচনা থেকে আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশ সম্বন্ধে খুব বিস্তারিত জানলাম। ইকবাল ভাই, উনি এটার ফাউন্ডার, অনেক সুন্দর কাজ করছেন প্রায় 7 বছর ধরে। ওনাদের 12,000 লয়াল মেম্বার আছে যারা সার্ভিস নিচ্ছেন। ইনশাআল্লাহ এটা আরও অনেক অনেক দূর যাবে। আমরাও এটা সম্বন্ধে আরও ভালো জানতে পারলাম, আমাদের পেশেন্টদেরকে রেফার করতে সুবিধা হবে। তো আমরা আলোচনার শেষে ইকবাল ভাইয়ের কাছ থেকে জানতে চাবো যে আপনি জাস্ট যদি ভাই এক লাইনে বলতে চান যে আপনাদের এই সার্ভিসটা সম্বন্ধে, আপনি ধরেন কেউ অচেনা বা কেউ জানে না, এটার এক লাইনে আপনি যদি এটার একটা ইম্প্যাক্ট আমাদেরকে বলতে চান। আমি এক লাইনে বলছি যে প্লিজ নিজের লাইফ সেভ করার জন্য, নিজে সুস্থ থাকার জন্য সংসারের দিকে তাকিয়ে, পরিবারের দিকে তাকিয়ে, সন্তানের দিকে তাকিয়ে প্রিভেন্টিভ কেয়ার, রেগুলার হেলথ মনিটরিং অ্যান্ড গাইডেন্সের আওতার মধ্যে আসুন। নিজেকে রক্ষা করুন, নিজের পরিবারকে রক্ষা করুন, দেশকে রক্ষা করুন, জাতিকে রক্ষা করুন। ইকবাল ভাই, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের আলোচনায় অংশগ্রহণ করার জন্য। যারা শুনছেন দর্শক, আপনাদের যদি সিটিজেন কেয়ার বাংলাদেশের লয়্যালটি মেম্বার হওয়ার প্রয়োজনীয়তা আপনি অনুভব করেন বা জানার ইচ্ছা থাকে, আমাদের কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওনাদের সব কিছু ডিটেলস দেওয়া আছে, ওনাদের অফিসিয়াল ফেসবুক পেজ আছে, আপনারা ফোন করে বা কথা বলে ডিটেলস জেনে নিতে পারবেন। আমরা মনে করি যে কোনো রোগে যদি আপনি নিজে বা আপনার ফ্যামিলি মেম্বাররা ভুগতে থাকেন এবং চিকিৎসাটাকে আরেকটু যদি আমি বলবো যে ইম্প্যাথেটিক্যালি ডিল করতে চান, সেক্ষেত্রে সিটিজেন কেয়ারের বাংলাদেশের সেবাটা আপনাদের জন্য সিগনিফিকেন্টলি বেনিফিশিয়াল হয় বলে আমি অ্যাজ এ সাইকিয়াট্রিস্ট মনে করি। ইকবাল ভাই, আপনাকে ধন্যবাদ। ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। দোয়া করবেন যেন আমরা সিটিজেন কেয়ার বাংলাদেশ দেশের মানুষের সেবা করতে পারি এবং দেশের মানুষকে ভালো রাখতে পারি।